रस्में अहले वफा है। এটা একটা নীল নকশার নির্বাচন, এটা একটা সাজানো নির্বাচন এবং এটা গত নির্বাচনের চাইতেও খারাপ পরিস্থিতি সৃষ্টি করেছে। জেলে গিয়েছিল একটা মামলা নিয়ে আর বেরিয়েছে 22টি মামলা নিয়ে। অর্থনৈতিক, সামাজিক, প্রাণহানি থেকে শুরু করে আরো নানা রকম ক্ষয়ক্ষতি পুরো জাতির জন্য একটি অশনি সংকেত বয়ে এনেছে। ইন্ডিয়া ডরাইছে আমার কথা না, ভারতীয় প্রভাবশালী দৈনিকের কথা। ভারতীয় পণ্য বয়কটে নাকি আমরা ইন্ডিয়ার কিছুই শিখতে পারবো না। ইন্ডিয়ার আনন্দবাজার পত্রিকা লিখতেছে, কি লিখতেছে? প্রতিবেশী বলয়ে এই ঘটনার অভিঘাতকে কিছুটা আশঙ্কার চোখেই দেখছে বিদেশ মন্ত্রক। আশঙ্কা। আসসালামু আলাইকুম দর্শক, মূলত আজকে 6টি ভিডিওটা আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তো সর্বপ্রথম চলুন ছোট্ট একটি ভিডিও আপনাদেরকে আগে শেয়ার করে নিয়ে আসি। মসজিদে জায়গা না থেকে রাস্তায় নামাজ পড়তেছিল দিল্লির মুসল্লিরা। এমতো অবস্থায় পুলিশ এসে মুসল্লিদের পাছায় লাথি মারে এবং তাদেরকে মারধর করতে থাকে পুলিশ। অবশেষে সে কিন্তু বরখাস্ত হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি আপনারা দেখলেন। ভারতের দিল্লিতে এই ঘটনাটি ঘটেছে, অর্থাৎ এই যে গেছে সপ্তাহের জুমার নামাজ 8ই মার্চে এই ঘটনাটি ঘটেছে। নামাজ আদায় করতেছিল মুসল্লিরা, মসজিদে জায়গা না পেয়ে রাস্তায় নামাজে দাঁড়িয়ে গিয়েছিল। সিজদারত অবস্থায় দিল্লির এক পুলিশ এসে সেই মুসল্লির পাছায় লাথি মারে এবং মারধর করে, নির্যাতন করে। প্রিয় দর্শক, কি হচ্ছে এটা? মুসলমানের সাথে ওরা কি খেলা করছে? যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, অবশেষে সে বরখাস্ত হয়েছে আলহামদুলিল্লাহ, এবং এই ব্যাপারটি নিয়ে তদন্ত হচ্ছে এবং তার ব্যবস্থা নেবে এটা জানা গেছে দিল্লির পক্ষ থেকে। যাই হোক, মূলত 6টি ভিডিওর মধ্যে থেকে একটি আপনারা দেখলেন, আর 5টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সুপ্রিম কোর্টের নির্বাচন নিয়ে অবশেষে লাইভ টক শোতে ডক্টর ফয়জুল হক কি বলতেছে চলুন সেটাও শুনে আসি। এটা একটা নীল নকশার নির্বাচন, এটা একটা সাজানো নির্বাচন এবং এটা গত নির্বাচনের চাইতেও খারাপ পরিস্থিতি সৃষ্টি করেছে। যে গভর্নমেন্ট রিফর্ম করেছে এখন সেখানে তাদের স্বতন্ত্রদের 62 জন এমপি নিয়ে করেছে, যেমন করে তাদের সাথে তাদের প্রতিদ্বন্দ্বী, নৌকার সাথে স্বতন্ত্রদের প্রতিদ্বন্দ্বী, ঠিক সেম উপায়ে সুপ্রিম কোর্টেও নৌকার সাথী, নৌকার প্রার্থীদের সাথেই স্বতন্ত্র হিসাবে কে যুবলীগের চেয়ারম্যান পরশ সাহেবের স্ত্রী জ্যোতি নির্বাচিত হয়েছে। এখানে যা নির্বাচিত যে হয়েছে সেও আওয়ামী লীগ, যে ঠকেছে কিংবা জিতেছে তাও আওয়ামী লীগ, এবং মাঝখানে আপনাকে বলির পাঠা করা হয়েছে বিএনপিকে এবং বিএনপি সমর্থক যারা সবচেয়ে জনপ্রিয় তাদেরকে। জি সাগর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধাস্পদ বড় ভাই জনাব নাজিব আকবর ভাইকে, এবং আমার সাথে উপস্থিত রয়েছেন সহ আলোচক এম আশরাফুল ইসলাম, এবং দেশ বিদেশে যারা শুনছেন আপনাদের সবাইকে। আমি সুপ্রিম কোর্টের নির্বাচনটা নিয়ে আমি মনে করি এই নির্বাচনটা শেখ হাসিনার নির্বাচনের আদলেই আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। হয়তো বিভিন্ন মানুষ বিভিন্নভাবে মন্তব্য করবেন, কিন্তু 7ই জানুয়ারি বাংলাদেশে যে নির্বাচন হয়েছে ডামি নির্বাচন, ঠিক ডামি ক্যান্ডিডেট রেখে আওয়ামী লীগ এই নির্বাচনটাকে সম্পন্ন করেছে। এখন আপনারা ডানে বামে বিভিন্ন জায়গায় তাকিয়ে খোঁজখবর নিলে তো কোনো লাভ নেই। পরশ সাহেবের স্ত্রী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে। তার মানে বাংলাদেশে আওয়ামী লীগ যে গভর্নমেন্ট রিফর্ম করেছে এখন সেখানে তাদের স্বতন্ত্রদের 62 জন এমপি নিয়ে করেছে, যেমন করে তাদের সাথে তাদের প্রতিদ্বন্দ্বী, নৌকার সাথে স্বতন্ত্রদের প্রতিদ্বন্দ্বী, ঠিক সেম উপায়ে সুপ্রিম কোর্টেও নৌকার সাথী, নৌকার প্রার্থীদের সাথেই স্বতন্ত্র হিসাবে কে যুবলীগের চেয়ারম্যান পরশ সাহেবের স্ত্রী জ্যোতি নির্বাচিত হয়েছে। এখানে যা নির্বাচিত যে হয়েছে সেও আওয়ামী লীগ, যে ঠকেছে কিংবা জিতেছে তাও আওয়ামী লীগ, এবং মাঝখানে আপনাকে বলির পাঠা করা হয়েছে বিএনপিকে এবং বিএনপি সমর্থক যারা সবচেয়ে জনপ্রিয় তাদেরকে। সুপ্রিম কোর্টের এই নির্বাচনের যে কারচুপি, এটা আমরা আজকে নয়, শুধু গত নির্বাচনগুলোতেও আমরা, বিশেষ করে লাস্ট নির্বাচনটাতে আমরা দেখেছি যে ভয়াবহভাবে তারা সেখানে দলীয়করণ করেছে, পুলিশদেরকে ঢুকিয়েছে, এবং গত বছরে একই উপায় কিন্তু এই সুপ্রিম কোর্টের সেই রুহুল কুদ্দুস কাজল সাহেব নির্বাচিত হওয়ার পরেও তাকে নির্বাচিত ঘোষণা করা হয়নি, যেমনি ভাবে আজকে জ্যোতিকে নির্বাচিত ঘোষণা করে দিয়েছেন। এটা আওয়ামী লীগের একটা প্রি প্ল্যান, এটা একটা মাস্টার প্ল্যান। আপনি বুঝতেছেন যে সারা বাংলাদেশের যেই লোক যুবলীগের মানে চেয়ারম্যান, তার স্ত্রী দাঁড়িয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে, তাকে নির্বাচিত ঘোষণা করে দিয়েছে। এখানে তো নৌকার স্বতন্ত্র বলে কোনো বিষয় না, শুধুমাত্র সামাজিকতা রক্ষার দায়। হয়তো পরশ সাহেব মানে তার কি বলে আপনার এই যে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র, তিনি ব্যারিস্টার তাপস সাহেব হয়তো তাদের একটা সিন্ডিকেট হিসেবে তাদের একটা গ্রুপকে মনোনয়ন দিয়েছেন, কিন্তু বাস্তবিক অর্থে তাদের ভিতরে ভিতরে এগ্রিমেন্ট ছিল। এই পিটাপিটি এগুলো হচ্ছে আওয়ামী লীগের এক্সারসাইজ। দে হ্যাভ টু ডু ইট বিকজ তারা এটা করে টিকে থাকতে চায়। মাঠে টিকে থাকতে হলে তাদেরকে মারামারি করতে হবে, এক্সারসাইজ করতে হবে। যুদ্ধে নামার আগে যেমন আমরা একটু নিজেরা প্র্যাকটিস করে নিই, সেম জিনিসটা তারা সুপ্রিম কোর্টে করেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে একটি ডামি ইলেকশন হয়েছে এবং একটি স্বতন্ত্র প্রার্থীর সাথে নৌকার প্রার্থী, এবং ডামির প্রার্থী জানতো যে ফাইনালি আমি ইলেক্টেড হব, আর নৌকার প্রার্থীদেরকে সংগঠন রক্ষার স্বার্থে সিনিয়র অনেকদেরকে হয়তো তারা নমিনেশন দিয়েছে। অতএব আমি মনে করি এটা একটা নীল নকশার নির্বাচন, এটা একটা সাজানো নির্বাচন এবং এটা গত নির্বাচনের চাইতেও খারাপ পরিস্থিতি সৃষ্টি করেছে। আপনি দেখেছেন যে আজকে যদি এখানে আওয়ামী লীগ করেছে বিদায় আপনার কাছে এটা টপিক এসেছে যে আওয়ামী লীগের একজন মানে কি বলে আইনজীবীকে মেরেছে আওয়ামী লীগের লোকেরাই, এটা মেরেছে বিদায় তো আপনি দেখাতে পারবেন যে আওয়ামী লীগ করেছে। বিএনপি তো এখানে কোনো পার্টির মধ্যে নেই, তাই তারা এটা পরিকল্পিতভাবে করেছে যাতে করে তাদের লোকগুলোকে নির্বাচিত করে নিয়ে আসা যায়। আমি মনে করি এটা চরম প্রহসনের একটি নির্বাচন হয়েছে। এই নির্বাচন নিয়ে আলোচনা করার মতো কোনো টপিক আর আমাদের কাছে নেই।
প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর ফয়জুল হক সাহেবের বক্তব্যটি আপনারা শুনলেন। আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। এবার আমরা 3 নম্বর ভিডিও ফুটেজে আপনাদের সাথে শেয়ার করব মোস্তফা ফিরোজের একটি ভিডিও। সেটি হলো মির্জা আব্বাস উনি জেল থেকে বের হয়ে গোপন কিছু তথ্য ফাঁস করেছে। গোপন কিছু তথ্য ফাঁস করেছে। বিএনপি নির্বাচনে বিএনপিকে আসতে দেবে না। এই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল, তাদেরকে আসতে দেবে না, এটা নাকি নির্বাচনের 2 মাস আগে থেকেই পরিকল্পনা ছিল আওয়ামী লীগের। যাই হোক প্রিয় দর্শক, এরকমই দাবি করছে একটা ভিডিও। চলুন মোস্তফা ফিরোজের কথাগুলো শুনে আসি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজকে গুরুত্বপূর্ণ 2টি কথা বলেছেন। একটি বলেছেন যে মজনু, মুন্না, কালুরা জেলে গিয়েছিল একটা মামলা নিয়ে আর বেরিয়েছে 22টি মামলা নিয়ে। এই একটি পয়েন্ট। আরেকটি পয়েন্ট তিনি বলছেন যে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য সুগভীর চক্রান্ত হয়েছিল, যেটা তারা বুঝতে পারেননি। তাহলে কি দাঁড়াচ্ছে হলো এই যে গণহারে মামলা, এই যে গায়েবী মামলা যেটা বলা হচ্ছে, যেটাকে খুবই যৌক্তিক বলেন আমাদের আইনমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যে সব অ্যাক্টিভিস্ট, সব নাশকতাকারী, কিন্তু তারা জেলে থাকলো অথবা মারা গেল অথবা বিদেশে থাকলো, দেখা যাচ্ছে যে মামলার শেষ নাই, মামলা হচ্ছে। এক একটা ঘটনা ঘটে, গণহারে যত কমিটির যারা আছে, নেতা কর্মী, শুভাকাঙ্ক্ষী, সবার নামে মামলা। তো সে কথাটাই আজকে মির্জা আব্বাস বলেছেন, এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ বলছেন যে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে সুগভীর চক্রান্ত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, 2 বছর আগে থেকে আমাদের নেতাকর্মীদের বেছে বেছে গ্রেপ্তার শুরু করা হয় এবং একটি নকশা অনুযায়ী আমাদের বহু নেতাকে আগেই গ্রেপ্তার করা হয়। আমাদের ভুল হয়েছিল, আমরা বুঝতে পারিনি। কালু, মজনু, মুন্না জেলে গিয়েছিল একটি মামলা নিয়ে, জেল থেকে বেরিয়েছে 22টি মামলা নিয়ে। তাদের পরিকল্পনা যাতে বিএনপি নির্বাচনে না আসে। আমাদের কোনো দাবি দেওয়া তারা মানবে না, এই দেশের জনগণের কোনো কথা তারা শুনবে না। এই যে অবস্থা, এটাকে সরকার বলা যাবে না, জোর করে জনগণের ভোটের বাইরে এরা ক্ষমতায় টিকে আছে। তাহলে 2টা জিনিস, একটা তো বুঝলামই মামলা মোকদ্দমায় জর্জরিত করেছে, শুধু তাই না, নির্বাচনের আগে নিশ্চয়ই দর্শক আপনাদের মনে আছে যে রাত পর্যন্ত কোর্ট বসতো এবং প্রতিদিন 50, 100, 150 করে দণ্ড দিত। তো নির্বাচনের পরে সেই কোর্ট কোথায় গেল? সেই কোর্ট কেন বসে না? এটা একটা প্রশ্ন। হঠাৎ করে কি মানে দণ্ডের যে কার্যক্রমটা সেটা কেন বন্ধ হয়ে গেল? এটা বুঝতে গেলে রাজনীতিটা বুঝতে হবে। এবং মির্জা আব্বাস যেটি ইঙ্গিত দিচ্ছেন সেটা হলো এই যে বিএনপি যদি এই ব্যবস্থার অধীনেও যদি নির্বাচনে আসতো, তাহলে তাদের ভয় ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ঝাঁকে ঝাঁকে পর্যবেক্ষক পাঠাতো। তাহলে বিপুল সংখ্যক পর্যবেক্ষক, মাথার উপরে ভিসা নীতি, সব মিলিয়ে প্রশাসন যে চাপের মধ্যে থাকতো, তাতে তাদের নিজেদের মতন করে মন মতো করে নির্বাচন করা সেটা প্রায় অসম্ভব হয়ে পড়তো। সুতরাং বিএনপি যদি নির্বাচন না আসে এবং সেটাকে যদি মানে তাদের গায়ের উপরে একটা ছাপ দেওয়া যায় যে তারা আসলে নির্বাচন করতে চায় না, পরাজিত হবে, এই জন্য তারা নাশকতা করছে। সুতরাং 28শে অক্টোবরটা হচ্ছে সাংঘাতিক রকম গুরুত্বপূর্ণ বিষয়, যে এই 28শে অক্টোবর কি আসলে কি বিএনপি একটা নাশকতা করার জন্যই সমাবেশ ডেকেছিল, নাকি ওই একটা অজুহাত, অর্থাৎ ওই যে কাকরাইলের বিচারপতি বাসভবনের ওই অঞ্চল দিয়ে একটা ঘটনাকে কেন্দ্র করে পুরো সংঘাতটা ছড়িয়ে দেওয়া হলো? এটা কি কার পরিকল্পনা ছিল? এটা কি বিএনপির পরিকল্পনা নাকি অন্য কোনো শক্তির পরিকল্পনা? এইটা হচ্ছে গভীরভাবে তদন্তের দাবি রাখে। এবং তারপরে কি হলো? তারপরে হলো এই যে পরিস্থিতি এমন ছিল যে গণহারে গ্রেপ্তার, মানে সেই উপরে মির্জা ফখরুল আর নিচে তৃণমূলের নেতাকর্মী, কেউ আর বাকি ছিল না। বিএনপি নেতাকর্মীরা যারা কারাগারে যায়নি তারা কোথায় ছিল? তারা ছিল বনে জঙ্গলে অথবা বিভিন্ন জায়গায় তারা পালিয়েছিল, অনেকেই দেশ ছেড়ে পালিয়েছে। তাহলে যদি 28 অক্টোবরের পরে বিএনপি যদি সিদ্ধান্ত নিত যে না তারা নির্বাচন করবে, সেটা কি সম্ভব ছিল? কোথায় তারা মিটিং করবে, কোথায় প্রার্থী মনোনয়ন দেবে, কোথায়? অর্থাৎ তার মানেটা কি? তার মানে হচ্ছে যে বিএনপি যাতে কোনোভাবেই নির্বাচনে না আসে। এবং মোস্তফা ফিরোজের কথাগুলো শুনলেন, তো আপনাদের মতামত জানাবেন। তো এবার আমরা 4র্থ নম্বরের ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। গোলাম মাওলা রনি সাহেবের একটি ভিডিও, বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে, যাবতীয় বিষয় নিয়ে উনি তুলে ধরেছে, সেটি শেয়ার করব। তো অবশ্যই কিন্তু ভারত বাংলাদেশের বিষয়টি নিয়ে মুখ খুলেছে পিনাকি ভট্টাচার্য, সেই ভিডিওটি শেষে দেখাবো। তো চলুন এবার আমরা গোলাম মাওলা রনি সাহেবের ভিডিওটি দেখে আসি। আপাত দৃষ্টিতে রাজনীতি একেবারে নীরব নিস্তব্ধ। রোজার আমার সামনে আমি যখন ভিডিও করছি তখন পর্যন্ত রমজান আসেনি। আর অর্থনৈতিক অবস্থা, এগুলো সব ভাষা। সত্যিকার অর্থে কি হচ্ছে বলা যাচ্ছে না। সারা দেশে একটার পর একটা দৈব দুর্ঘটনা ঘটে যাচ্ছে, অনেকগুলো অগ্নিকাণ্ড, এবং সেই অগ্নিকাণ্ডের ফলে দেশের অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাংক বিমাগুলো বিপদে পড়েছে, আর ব্যক্তি পর্যায়ে অর্থনৈতিক, সামাজিক, প্রাণহানি থেকে শুরু করে আরও নানা রকম ক্ষয়ক্ষতি পুরো জাতির জন্য একটি অশনি সংকেত বয়ে এনেছে। বেলি রোডে যে দুর্ঘটনাটি ঘটল, সেই দুর্ঘটনায় অনেক মানুষ মারা গিয়েছেন,
নির্মম সে মৃত্যু, যেটি বলার মতো নয়। এবং সেই ঘটনার পর একেবারে সরকারি অনেকগুলো অফিসের যেন প্রসব বেদনা উঠেছে। ফাজলামো বলতে যা বোঝায় ঠিক সেই রকম ফাজলামো করে এই রাষ্ট্রকে বিপদগ্রস্ত করা, সরকারকে বিপদগ্রস্ত করা, যেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। তার যে তাণ্ডব এই রোজার মাসে কতিপয় কর্মকর্তা কর্মচারী শুরু করেছে রাষ্ট্রের, তার ফলে প্রায় 500-র মতো রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক রেস্টুরেন্ট মালিক ব্যবসা বাণিজ্য বন্ধ রেখেছে এবং এই সংক্রান্ত অনেকে গ্রেপ্তার করে যেভাবে পুরো সময়টিকে অস্থির করে তুলছে, যা কিনা সরকারের জন্য, আমাদের কারোর জন্য ভালো বিষয় নয়। তো এই যে অগ্নিকাণ্ডের মতো একটি দৈবাৎ দুর্ঘটনা, এখানে মানুষের অবশ্যই ত্রুটি আছে, তার সঙ্গে সঙ্গে আগুন এবং নদী ভাঙন, এই দুটো বিষয় মানুষ একেবারে শেষ করে দেয়। তার কোনো অস্তিত্ব থাকে না। ধনস যায়, সম্পদ যায়, টাকা যায়, পয়সা যায়, মনের উপর ট্রমা বা বেদনার সৃষ্টি হয়, তার সঙ্গে সঙ্গে তার জীবনটা পর্যন্ত চলে যায়। আর যারা বেঁচে থাকে, পুড়ে বেঁচে থাকে, দগ্ধ হয়ে বেঁচে থাকে হৃদয়ে বা শরীরে। তো এর চাইতে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার চাইতে আর দুর্ভোগ, দুর্দশা, লাঞ্ছনা, গঞ্জনা কিংবা অভিশাপ কিংবা গজব আর দ্বিতীয়টি নেই। এটি ব্যক্তির কারণে হয়, রাষ্ট্রের কারণে হয় এবং রাজার দোষে রাজ্য নষ্ট। অনেক সময় দেখা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার যে ক্রোধ, কুশাসনের কারণে যে ক্রোধ, এই ক্রোধের ফলে এই অগ্নিকাণ্ডের সংখ্যা ঘন ঘন ঘটিয়ে দেন। এটি ধর্মবেত্তা যারা আছে তারা বলেন, আমি অত কিছু জানি না, জাস্ট আপনাদেরকে বললাম, সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা। সে যা হোক, চট্টগ্রাম একটি চিনির কারখানা, এস আলম গ্রুপ, খুবই বিতর্কিত একটি গ্রুপ, অনেক বদাম। তাদের যে চিনির কারখানাটি রয়েছে অনেক বড়, বিশাল একটি চিনির কারখানা, তার সঙ্গে কত হাজার কোটি টাকা যে ঋণ আছে এবং সেই কতগুলো ব্যাংক এর সাথে জড়িত আছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তো সেই এস আলমের পুরো চিনির কারখানাটি ছারখার হয়ে গেছে পুড়ে। এর ফলে চিনির মার্কেটে এই রোজার মাসে একেবারে পুয়া বারো, রীতিমতো চিনির দাম গড়ে 30-40% বেড়ে যাবে। এর কারণ হলো রাতারাতি, অর্থাৎ যদি তাদের গোডাউনে প্রোডাকশন ক্ষমতাই 1 মাসে চলমান থাকতো, প্রতিদিন আমি জানি না কত হাজার মেট্রিক টন বা কতশো মেট্রিক টন তারা উৎপন্ন করে, তো তারা চিনির মার্কেটের একটা ডমিনেটরি পাওয়ার। সেখানে একটি দুর্ঘটনা এবং তাদের অনেক প্রতিদ্বন্দ্বী রয়েছে বাংলাদেশে, এবং সরকারি দলের মধ্যেই এস আলমের অনেক প্রতিদ্বন্দ্বী রয়েছে। এরকম একটি রহস্যজনক আগুন, এটি কিভাবে হলো, বিশ্বাস করে এটি তদন্ত করার মতো অবস্থা এখন বাংলাদেশে নেই। এর কারণ হলো সব পক্ষেরই সব জায়গাতে লোক রয়েছে। কাজে এটিকে স্যাবোটাজ বলা বা এটিকে মহল বিশেষের চক্রান্ত বলার চাইতে এটি দৈবাৎ ঘটনা হিসেবেই আমাদের কাছে চলে আসবে। কিন্তু বাস্তবে যেটি হবে সেটি হলো, এই দুর্ঘটনার ফলে বাংলাদেশে পুরো চিনির বাজার থেকে শুরু করে ব্যাংক, বিমা, পাড়ায় নিদারুণ একটি সংকট তৈরি হয়ে যাবে। এর বাইরে ডক্টর ইউনূস, আমেরিকার ঘটনা থেকে শুরু করে হাজারো রকম সমস্যা বাংলাদেশকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছে। ফলে রাজনীতি নিয়ে, নির্বাচন নিয়ে, দামি ভোট নিয়ে কে ক্ষমতা আসলো, এগুলোর চাইতে প্রতিটি মানুষের মধ্যে হতাশা আগুনের মতো ছড়িয়ে পড়েছে মানুষের হৃদয়ে, মনে, মানসিকতায়। ফলে আমরা অনুভূতিহীন হয়ে পড়েছি। আমাদের যে দিব্য দৃষ্টি, অর্থাৎ দিনের আলোতে দেখার যে ক্ষমতা, এটিতে ঘোর অমানিসা নেমে এসেছে। অর্থাৎ অমাবস্যা রাতে আমরা যেভাবে অনেক কিছু দেখি না, এইভাবে দিনের আলোতে আমরা এখন অনেক কিছু দেখছি না। কিন্তু প্রকৃতি থেমে নেয়, প্রকৃতির আপন লীলা, দিন হচ্ছে, রাত হচ্ছে, এবং তারই প্রেক্ষাপটে যারা ক্ষমতায় আছে তাদের জন্য কতগুলো সমস্যার সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, দেখলেন এবং তার কথাগুলো শুনলেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার আমরা ডক্টর ফয়জুল হক সাহেবের আরও একটি ভিডিও চলুন দেখে আসি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন শেষ হয়েছে। ব্যালট বাক্স ছিনতাই, নির্বাচনে ডামি প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা, এরপরে সেখানে আওয়ামী লীগ এবং ডামি প্রার্থীর মধ্যে সংঘর্ষ সহ বিরোধী দলের যারা প্রার্থী ছিলেন তথা যেই দলটি বিএনপি জামাত সমর্থিত তাদের উপরে জুলুম, অত্যাচার, নিপীড়ন করা সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড এই আইনজীবী সমিতির নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে। আমরা গত বছর থেকেই খেয়াল করে আসছি যে সুপ্রিম কোর্টের এই বারান্দায় এখন সন্ত্রাসীদের পদচারণায় মুখরিত, যেখানে বিচার বিভাগ থাকবে, যেখানে আইন আদালত থাকবে, যেখানে সকল মানুষ নিরাপদে হাঁটবে, নিরাপদে যাবে, নিরাপদে তার জীবনকে পরিচালনার জন্য সেখানে গিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে, তথা বিচার বিভাগের কাছ থেকে স্বাধীনভাবে বিচার পাবে। সেই জায়গায় আইনজীবীরাই যখন নিজেরা নিজেদের মধ্যে হট্টগোল ঘটায়, মারামারি করে, পুলিশকে নিয়ে আসে, সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসে, তখন আসলে জনগণের সেই প্রাপ্তিটা আর থাকে না। আপনারা নিশ্চয়ই জানেন, সুপ্রিম কোর্ট বারের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচনে, আইনজীবী সমিতির এই নির্বাচনে বিরোধী দলের মধ্য থেকে যে প্রার্থী ছিলেন তাদেরকে
সেই নির্বাচনে কোনো অবস্থায় দাঁড়াতে পর্যন্ত সুযোগ পর্যন্ত দেয়নি, মানে দাঁড়িয়েছে, ভোটও বেশি পেয়েছে, কিন্তু তাদেরকে কোনোভাবে কোনো অবস্থায় সেই সকল পদে জয়যুক্ত করার সুযোগ তারা দেয়নি। কিভাবে ঘটেছে দেখেন। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ যুবলীগের যে বর্তমানে চেয়ারম্যান রয়েছে সেই পরশ সাহেব, তার স্ত্রী হচ্ছে জুথি। এই জুথি হচ্ছে আওয়ামী লীগের ডামি প্রার্থী ছিল। আওয়ামী লীগের ডামি প্রার্থী জুথিকে নির্বাচিত করে বেসরকারিভাবে, মানে সম্পূর্ণ অনৈতিকভাবে জয়যুক্ত করে ঘোষণা করে নিয়ে এসেছে আওয়ামী লীগ। একদিকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ মারামারি করেছে, মানে জুথির সমর্থকরা এবং আওয়ামী লীগের লোকেরা সেখানে মারামারি করেছে, যেটার চিত্র আপনাকে আমি দেখাই, যে চিত্রটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং কলঙ্কজনক। এই যে দেখেন মারামারিটা করছে, এই মারামারি কিন্তু কোনো বিএনপির সাথে, বিএনপি জামাতের কারো সংঘর্ষ আওয়ামী লীগের সাথে তা নয়, এটা হচ্ছে জুথি সমর্থকদের সাথে আওয়ামী লীগের মারামারি। এবং এই মারামারিটা একটা নাটক মারামারি, মানে এটা জাস্ট বিএনপিপন্থী প্রার্থীদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, বোঝানোর জন্য যে এখানে তোমাদের সাথে আমার কোনো সংঘর্ষ হয়নি, হয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ডামি। তো মজার বিষয় হচ্ছে এই সুপ্রিম কোর্ট বাহিনী নির্বাচনের আওয়ামী লীগের ডামিকে, ডামি প্রার্থী স্বতন্ত্র যে, সে হচ্ছে যুবলীগের প্রেসিডেন্টের স্ত্রী, মানে সমগ্র বাংলাদেশের যে যুবলীগ, সেই যুবলীগের যে প্রেসিডেন্ট তার স্ত্রী জুথি আজকের এই নির্বাচনে তাকে এখানে জিতিয়ে দেওয়া হয়েছে। কিভাবে জিতিয়ে দেওয়া হয়েছে? সুপ্রিম কোর্ট বার নির্বাচন, ভোটের পর হট্টগোল মারামারিতে স্থগিত ভোট ঘোষণা। এরপরে দেখেন একই মানব জমিনে রিপোর্ট করছে আবার ভোট গণনা ছাড়াই সম্পাদক পদে জয়ী ঘোষণা। মানে আওয়ামী লীগ এখানে যে কাজটা করেছে, মজার নাটকটা করেছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের একটা প্যানেল ছিল, যেই প্যানেলটা তাপস সাহেব, আপনারা তো নিশ্চয়ই জানেন পরশ এবং তাপস আপন দুই ভাই, তাপস সাহেবরা ঘোষণা করেছে। ইটস এ জাস্ট নর্মালি একটা প্যানেল ঘোষণা করেছে। প্যানেল ঘোষণা করে তাপসের ভাবি আবার এই জুথি, যিনি পরশের স্ত্রী, তাকে এখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে স্বতন্ত্র হিসেবে, ডামি প্রার্থী হিসেবে, শেখ হাসিনার কনসেপ্ট নিয়ে। ডামি প্রার্থী, এখানে ডামি প্রার্থীকে জিতিয়ে আনতে পরশের দালাল বাহিনী, পরশের ক্যাডার বাহিনী, পরশের যুবলীগের কর্মীরা এবং পুলিশ বাহিনী সেখানে গিয়ে আওয়ামী লীগের কিছু যারা ওখানে দালালি টালালি করতো, আগের কিছু মানে অ্যাডভোকেটদের মধ্যে অ্যাটর্নি, এই যে দেখেন পিঠে ছালা মানে বেঁধে দৌড়াচ্ছে, এদেরকে একটু হালকা উত্তম মাধ্যম দিয়ে, যদিও আমার কাছে মনে হচ্ছে এদেরকে মারার আগে কোনো এক জায়গায় তারা এটা প্র্যাকটিস করেছে আগেই, যে এভাবে মারবো, এভাবে মারবো, পিঠের উপরে আঘাত পড়লেও ব্যথা পাবা অথবা পাবা না, এইভাবে করে একটা নাটক করে জুথিকে এখন জয়যুক্ত করে দিয়েছে। তাও মজার বিষয় কি, ভোট হয়েছে, ভোটের ব্যালট গণনা করে নাই। কি নির্বাচন তাহলে হলো, যে ডামি প্রার্থীকে জয়যুক্ত করালো পুলিশ পাঠিয়ে দিয়ে, এবং অন্যদের নির্বাচন কমিশন কি করেছে, ভোট টোট না গুনেই ওই তামাশা দেখেই ওখান থেকে সাথে সাথে বলছে যে কোনো প্রার্থী যেহেতু এখানে উপস্থিত নাই, আমি জুথি এখানে উপস্থিত আছে, জুথিকে আমি নির্বাচিত ঘোষণা করছি। প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর ফয়জুল হক সাহেবের আরও একটি ভিডিও দেখলেন এবং তার কথাগুলো শুনলেন, আপনাদের মতামত জানাবেন। এবার আমরা ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি, তো মাঝখানে একটি কথা বলে নিচ্ছি, সেটি হলো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন পিনাকি ভট্টাচার্য কি বলতেছে বাংলাদেশ ভারত ইস্যু নিয়ে এবং মালদ্বীপকে কেন্দ্র করে, চলুন সে ভিডিওটিও দেখে আসি। ইন্ডিয়া ডরাইছে, আমার কথা না, ভারতীয় প্রভাবশালী দৈনিকের কথা। ভারতীয় পণ্য বয়কটে নাকি আমরা ইন্ডিয়ার কিছুই শিখতে পারবো না। ইন্ডিয়ার আনন্দবাজার পত্রিকা লিখতেছে, কি লিখতেছে, প্রতিবেশী বলয়ে এই ঘটনার অভিঘাতকে কিছুটা আশঙ্কার চোখেই দেখছে বিদেশ মন্ত্রক। আশঙ্কা, ভয়, আশঙ্কা। আর তাই ঢাকায় ভারত বিরোধী সুর প্রকট হওয়ার পিছনে যেসব কারণকে সামনে নিয়ে আসা হয়েছে তাকে প্রশমিত করতে কোমর বেঁধেছে ভোটের মুখে দাঁড়ানো মোদী সরকার। এই অংশটা নিয়ে আমি পরে আবার আলাপ করব, কিন্তু আজকে আসেন এই যে দলের কথা একেবারে খোলাখুলি স্বীকার করলো ভারতীয় মিডিয়া। সাবাস দেশবাসী, আপনাদেরকে আমার অভিবাদন। মাত্র 1.5 মাসে আপনারা এক অসাধ্য সাধন করছেন, ওদের বুকে ভয়ের কাঁপন ধরায় দিচ্ছেন। আমি যখন প্রথম এইটার ঘোষণা দিছিলাম, মনে আছে কিনা, আমাদের লড়াই সৃষ্টিকর্তার রহমত কামনা করছিলাম, তিনি রহম করছেন, কারো ক্ষমতা নাই আমাদেরকে আটকায়। আচ্ছা, এই প্রসঙ্গে আবার পরে আসতেছি, এর আগে নাঈমুল ইসলাম খানকে একটু ধরে নিয়ে শুনেন কি বলতেছে। আগেও শুনেছেন, কালকে এর আগের এপিসোডেও শুনেছেন, এটা আবার একটু শোনেন কি বলে। পিনাকি আমার অসাধারণ প্রিয় মানুষ, কিন্তু আমি তার বিষয়ে অন্য কোনো সমালোচনা নেই যে সর্বশেষ মনে করেন ভারতের পণ্য বর্জনের কর্মসূচি দিয়েছে। নো আইডিয়া তারেক রহমান কর্মসূচি দিলেন যে কোর্টে হাজিরা দিবেন না, ট্যাক্স দিবেন না, এটা দিবেন না, সেটা দিবেন না। নো আইডিয়া অ্যাট অল, নো আইডিয়া অ্যাট অল যে তাদের কথা কেউ কর্ণপাতই করছে না, কোনো মর্যাদা নাই, এই কথার কোনো সামান্যতম ফলোয়িং নাই। শুনলেন তো, আমার নাম দিয়ে নাঈমুল ইসলাম খান কি বললো, কেউ নাকি কর্ণপাতি করতেছে না, কানেই তুলতেছে না। নো আইডিয়া, নো আইডিয়া। আমার কোনো আইডিয়া নেই, আমি সাথে সাথে কিছু বলি নাই, ধরে রাখছিলাম। আমি নিজে উত্তর দেব না,
আর একজন সম্পাদকের কথা শুনি, নুরুল কবিরের। এই যে এখন পণ্য বর্জনের ডাক এসেছে ইন্ডিভিজুয়াল কিছু কিছু গ্রুপ থেকে, ব্যক্তি থেকে, আমরা দেখতে পাচ্ছি তার প্রতি একটা সারাও মানুষ দিচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। আশেপাশের বন্ধু বান্ধব, তারপরে হচ্ছে চেনা পরিচিত আপনার সহকর্মী, তাদের পরিবারগুলিতে কি হচ্ছে, আমরা সেখানেও কিছু কিছু এই ডাকের পক্ষে সাড়া দেখি। আচ্ছা, এবার ভয়েস অফ আমেরিকার নিউজটা দেখেন, কি বলতেছে, কথা শুনতেছে। আমাদের আল জাজিরার নিউজটা দেখান, কি বলতেছে, কথা শুনতেছে। ডয়েচে ভেলের নিউজ দেখান, কি নাইমুল ভাই পয়রা দিতে হবে। সাউথ চাইনা মর্নিং পোস্টটা দেখান, হাইলাইট করে দেখান ওরা কি বলতেছে। আর আমি থিঙ্ক ট্যাঙ্কের লেখাগুলো দেখাইলামই না। এইবার ইন্ডিয়ান ইংরেজি মিডিয়া নিউজ দেখেন, এই শিরোনামের বাংলা হইতেছে বাংলাদেশের উত্তপ্ত বয়কট পাত্রে ভারতীয় পেঁয়াজ। তবে সিমারিং মানে হচ্ছে হালকা আছে, উত্তপ্ত বলা যাবে না, যে আছে আমরা তেলে পেঁয়াজ ভাজি আর কি, সেটাই সিমারিং। মানে বাংলাদেশে ধীরে ধীরে বয়কটের আগুনে উত্তপ্ত হইয়া উঠতেছে। আজ একটা ভিডিও দেখি, ইন্ডিয়ান অনিয়ন্স ইন সিমারিং বয়কট পথ, কেমন দেখি। দেখেছেন তো, টাইটেলের মানে হচ্ছে এটা। এই প্রথম ইন্ডিয়া মিডিয়া স্বীকার করলো যে বাংলাদেশে ইন্ডিয়া আউট আন্দোলনে ভারতীয় সরকার ডরাইছে। ঠিক তো, আশঙ্কা, তাই না? আবার দেখান আশঙ্কা। ইন্ডিয়া টুডে আর আনন্দবাজার, ইন্ডিয়ার কিন্তু দুইটা প্রধান পত্রিকা, তারা বলতেছে যে বাংলাদেশে ইন্ডিয়া আউট কর্মসূচির কারণে ক্রমবর্ধমান যে ভারত বিরোধী মনোভাবের উত্থান, সেটা ভারত পেঁয়াজ রপ্তানির উপরে নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য শিথিল কইরা এটা সামাল দেওয়ার চেষ্টা করতেছে। তাদের পেঁয়াজ রপ্তানি না করার সিদ্ধান্ত বদলাইছে শুধু বাংলাদেশ আর আরব আমিরাতের জন্য। ইন্ডিয়া টুডেতে দেখান, ওরা কইছে চীন হন্যা হয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। এটাও ব্যতিক্রম করার কারণ আর কি, খারাপ খেলা তো এখনো শুরু হয় নাই, ঘুঘু দেখিছো ফাঁদ দেখো নাই। বাংলাদেশের মাটি থেকে ভারতীয় আধিপত্যের সব চিহ্ন মুছে ফেলা হবে। আমি তো কইছিলাম দেশি কোম্পানির সেলস বাইরে গেছে, তাই না? কোনো প্রমাণ ছিল না হাতে, আজ প্রমাণ পাইছি। প্রমাণ দেখেন, আমরা পাঠাইছে সেলসের লোক, নাম কইয়া দিই, কোম্পানির নাম কইয়া দিই, স্কয়ার কনজিউমার্সের সেলস 40% বাইরে গেছে, দেখেছেন? ভালো কথা, অভিনন্দন। অনেকে কইতে পারেন আপনি তো স্কয়ারেও ডলার দেন, আমি ভবিষ্যতেও দিতে পারি, কিন্তু ইন্ডিয়ান কোম্পানির সাথে দেশি যে কোনো কোম্পানি ভালো, যেই হোক, তারাই আমরা সাপোর্ট করবো। তো নাইমুল ভাই, কার আইডিয়া নাই, কার ধারণা নাই? আপনার। কি আমি ঠিক কইলাম নাকি ভুল কইলাম? এটা সত্য যে ইন্ডিয়ান পণ্য বয়কটের আন্দোলন এইভাবে জনপ্রিয় নাও হইতে পারতো, কিন্তু হয়েছে না। হইয়াও পাইছিল না, কেন পাইছিল না সেটা একসময় ব্যাখ্যা করবো। যাই হোক, এটা এখন সেটা সময় না। সারা দুনিয়ায় বিদ্যুৎ চমকের মতো ছড়াই গেছে, তার পেছনে অ্যানালাইসিস আছে, পরিকল্পনা আছে, কোঅর্ডিনেশন আছে, চিন্তা আছে এটার পিছনে। তো নাইমুল ভাই, আপনি কি কইবেন এখন? কেন এইভাবে কইছিলেন? আমরা কি পারি দেখলেন তো। আপনি যেরকম অভিনয় কইরা কথা বলেন, আবার দেখান অভিনয় কেমন করে। পিনাকি আমার অসাধারণ প্রিয় মানুষ, কিন্তু আমি তার বিষয়ে অন্য কোনো সমালোচনা নেই যে সর্বশেষ মনে করেন ভারতের পণ্য বর্জনের কর্মসূচি দিয়েছে। নো আইডিয়া। তারেক রহমান কর্মসূচি দিলেন যে কোর্টে হাজিরা দিবেন না, ট্যাক্স দিবেন না, এটা দিবেন না, সেটা দিবেন না। নো আইডিয়া অ্যাট অল, নো আইডিয়া অ্যাট অল যে তাদের কথা কেউ কর্ণপাতই করছে না, কোনো মর্যাদা নাই, এই কথার কোনো সামান্যতম ফলোয়িং নাই। দেখেছেন? তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকের ভিডিও। মূলত 6টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। এক এক করে 6টি ভিডিওর মূল অংশগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো পুরো ভিডিওটি দেখার পরে আপনাদের যা মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের এই নাসির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।